না আমি কোনো এমএলএ, না আমি কোনো এমপি, না আমি কোনো মন্ত্রী। আমি সামান্য এই বাংলার খেটে খাওয়া মানুষ যারা একটা দলকে ভালোবাসে, তার নাম হচ্ছে টিএমসি। বাংলায় প্রয়োজন হলে আর একটা জাগরণ হবে, সেই জাগরণ আপনাদের করতে হবে। টিএমসির কর্মী যখন বলছো, তো রিসেন্টলি যে ইনসিডেন্টগুলো ঘটছে তার মধ্যে অন্যতম হচ্ছে তিলোত্তমার বিচার, যা আজও হয়নি। আচ্ছা, কেন? ইনভেস্টিগেশন যদি প্রপারলি না হয়, এভিডেন্সগুলো কালেক্ট যদি বা সঠিকভাবে না হয়, তাহলে বিচারের ডিলেটার জন্য সিবিআই এবং কেন্দ্র সরকার কোথাও দায়ী আছে না? দেশের মধ্যে সবথেকে বেশি মহিলা সাংসদ যদি কোনো পার্টি থেকে থাকে, তাহলে তার নাম হচ্ছে টিএমসি। আমি এই জায়গাটাই বলছি, যখন মহিলা সংসদ এত বেশি, তবে নারী সুরক্ষার জন্য আরও বেশি অ্যাক্টিভ নয় কেন? গভর্নমেন্ট কখনো চায় না যে দুর্নীতি হোক, কিন্তু গভর্নমেন্ট ইলেক্টেড হয় 5 বছরের জন্য। প্রত্যেক গভর্নমেন্ট কেউ চাইবে যে আমি রি-ইলেক্ট না হই। সারা দেশের মধ্যে সব থেকে যদি ইন্টেলেকচুয়াল মানুষদের যদি ধরা হয়, সেই আমাদের বাঙালি অন্যতম ছিল, এখন কিন্তু নেই। এখন বাঙালিরা অপদস্থ হচ্ছে বাইরে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সংখ্যালঘু ভোটটা কতটা ইম্পর্টেন্ট? ধর্ম রাজনীতির ক্ষেত্রে ফ্যাক্টর, বাট সেটা প্রত্যেকটি পডকাস্ট শুরুতে আমাদের যিনি গেস্ট থাকেন তার ইন্ট্রোডিউস আমরা করে থাকি, বাট আজকের পডকাস্টে চাইছি যিনি গেস্ট তিনি তার পরিচয় দিক। নমস্কার দাদা এবং সালাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার দর্শকদেরকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা, ভালোবাসা। আমার নাম সাগির লস্কর। না আমি কোনো এমএলএ, না আমি কোনো এমপি, না আমি কোনো মন্ত্রী। আমি সামান্য এই বাংলার খেটে খাওয়া মানুষ যারা একটা দলকে ভালোবাসে, তার নাম হচ্ছে টিএমসি। সেই দলের যারা লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী আছে, যারা বুকের রক্ত দিয়ে এই দলটা করে, আমি তাদের মধ্যে সামান্য একজন মানুষ। তুমি তোমার পরিচয় দিলে তুমি টিএমসির একজন কর্মী। আচ্ছা, টিএমসির কর্মী যখন বলছো, তো রিসেন্টলি যে ইনসিডেন্টগুলো ঘটছে, জি স্যার, যেগুলো তোমার মোটামুটি ওয়াকাবিল হওয়া উচিত বা তুমি জানো, আমরা ওয়েস্ট বেঙ্গল সব মানুষই জানে, তার মধ্যে অন্যতম হচ্ছে তিলোত্তমার বিচার, যা আজও হয়নি। আচ্ছা, কেন? তিলোত্তমার বিচার যেটা হয়েছে, এটা আমাদের সমাজের কাছে, আমাদের বাংলার কাছে এবং সর্বোপরি আমাদের দেশের কাছে একটা সমাজের যদি জানতে চাও, তাহলে দুটো ফ্যাক্টর থাকে। সেই সমাজে শিশুর অবস্থান কোথায় আর নারীর অবস্থান কোথায়, এই দুটো যদি ফ্যাক্টর থাকে, আমাদের বাংলা অনেক দিকেই উন্নত প্রগতি হয়েছে, কিন্তু এটা আমাদের বাংলার একটা দাগ, এটা আমাদের কষ্ট, আমাদের দুঃখ আনফর্চুনেটলি হয়েই গেছে। তিলোত্তমার ক্ষেত্রে যেটা হয়েছে, যেটা পুলিশ ইনভেস্টিগেশনের যে রিপোর্টগুলো হয়েছে, পুলিশ ইনভেস্টিগেশনের পর যখন তারা ইনিশিয়েট স্টেপগুলো নেবেন, তার পরবর্তী পর্যায়ে ওটা সিবিআইয়ের হস্তক্ষেপে চলে গেছে। একদম সিবিআই হস্তক্ষেপে চলে গেছে। সিবিআই যখন হস্তক্ষেপে চলে যায়, একটা প্রশ্ন দাদা, সিবিআই কেন্দ্রীয় সংস্থা না রাজ্যের সংস্থা? কেন্দ্রীয় সংস্থা। তো ইনভেস্টিগেশন যদি প্রপারলি না হয়, এভিডেন্সগুলো কালেক্ট যদি বা সঠিকভাবে না হয়, তাহলে বিচারের ডিলেটার জন্য সিবিআই এবং কেন্দ্র সরকার কোথাও দায়ী আছে না? তারপরে আমাদের যেটা বাংলার বা দেশের সমস্যা, যে একটা যে ভিকটিম হচ্ছে সমাজের। দেখুন, ক্রাইম দুটো হয়, একটা ক্রাইম এগেনস্ট প্রপার্টি হয় আর একটা ক্রাইম এগেনস্ট সোসাইটি। একদম, যে মার্ডার, এগুলো হচ্ছে ক্রাইম এগেনস্ট সোসাইটি। এটা সমাজের ক্ষেত্রে, এটা দেশের ক্ষেত্রে এবং রাজ্যের ক্ষেত্রে সত্যিকারে। যখন দেখবেন একটা কেস থাকেন, যে যখন কোনো হন, তখন দেখা যায় যে ভিকটিমের রিপ্রেজেন্টেটিভ কে করে জানেন? স্টেট করে। স্টেট হচ্ছে তার রিপ্রেজেন্টেটিভ। তাহলে স্টেট এখানে ইনশিওর করছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই তিনি রাস্তায় নেমেছেন। আজকে যে প্রতিবাদ হচ্ছে, আজকের মানুষ রাস্তায় নেমেছে, আজকের বলুন, বিজেপির 5টা রাজ্যের নাম বলছি। উত্তরপ্রদেশ, ক্রাইম এগেনস্ট ওমেনের সব থেকে বেশি, 46%। তারপরে আছে হরিয়ানা, সেখানেও অনেকটা, সেখানে ডোমেস্টিক ভায়োলেন্স বেশি হয়। মধ্যপ্রদেশ, ডাউরি ডিমান্ডটা বেশি হয়, সব থেকে বেশি মেয়েদের উপর যদি অত্যাচার করতে হয়, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র। সেখান থেকে আমাদের জন্য এটা অত্যন্ত দুঃখের বিষয়, তবুও আমরা বলছি যে অভয়া বিচার পাবে। যেদিন ওই দিনটাই সন্ধ্যায় যেদিনের বিচার হয়, শিয়ালদা কোর্টে আমি ছিলাম, তো ওখানে ওর যা বাদ দিয়ে গেছিলো,
তা আমি মনে করি ওটা ডেথ প্ল্যানটি হলে খুব ভালো হয়। কিন্তু আমাদের জুডিশিয়ালিতে একটা নিয়ম আছে যে ইনোসেন্ট আনটিল প্রুভ গিল্টি, যে যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো আমাদের আইনকে আরও স্ট্রং করা উচিত এবং লিগ্যাল অ্যাওয়ারনেস আরও বাড়িয়ে নেওয়া উচিত। যে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটা অ্যাক্ট, ফাস্ট ট্র্যাক অ্যাক্ট অপরাজিতা বলে, যে উইদিনের 2 মান্থের মধ্যে বা কিছু সময় যেটা নির্ধারিত করা হয়েছে যে অ্যাক্টে বা স্ট্যাটিউটে, সেটা যাতে আমরা উইদিন সময় যে ভিকটিম থাকবে সে বিচার পাবে এবং আগামী দিনে এরকম আর হবে না। এটা আমাদের দুঃখজনক বিষয়, কিন্তু পরবর্তীকালে কোনো অভয়া, কোনো নির্ভয়া যেন আমাদের বাংলায় দ্বিতীয়বার না হয়। বেশ, খুব ভালো কথা। এই অপরাজিত যে আইনটা আসতে চলেছে, তার প্রোগ্রেস কতদূর? অপরাজিতার আইনের প্রোগ্রেস অনেকটাই বেশি। তার কারণ হচ্ছে এটা হচ্ছে ফাস্ট ট্র্যাক জাস্টিস। যে সব থেকে যেটা সাফার করতে হয়, আমরা যদি নির্ভয়া কেসটা নিই, সে কতই হয়েছে 2012 দিকে হয়েছে না, ওটা সম্ভবত 2011 2011-12 থেকে 10-11 এরকম টাইমে হবে। হ্যাঁ, তারপরে আমাদের যে ক্রিমিনাল ল ছিল তখন আইপিসি ছিল, এখন বিএনএস আছে। তার মধ্যে অনেক মেজর, তখন গ্যাং রেপের একটা সেকশন, গ্যাং রেপ মোর দ্যান 1% যখন করছে সেটা গ্যাং রেপ হচ্ছে। তো এই যে প্রবাবিলিটি, যে আমরা না, সমাজের একটা দুর্ভাগ্যকর জিনিস এটাই হচ্ছে যে কোনো কিছু ঘটনা ঘটে যাওয়ার পর না স্টেপ নিচ্ছে, সেটা যে কোনো সমাজের ক্ষেত্রেও। তো অপরাজিতার হচ্ছে ফাস্ট ট্র্যাক আইডেন্টিফিকেশন। কোনো ভিকটিম, যে ভিকটিম থাকে, তার আইডেন্টিফিকেশন প্রকাশ করা যাবে না, কিন্তু আমার বোন অভয়ার ক্ষেত্রে এটা হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। তারপরে যেটা আছে উইদিন, তার মেডিকেল করা হবে, তারপরে তাকে ফাস্ট ট্র্যাক জাস্টিস এবং একটা জাস্টিস সিস্টেম। আমাদের না একটা জুডিশিয়ারিতে একটা জিনিস আছে, সত্যি আমরা বলতে অনেক দুঃখ, যে ওভার বার্ডেন। এই ওভার বার্ডেনের জন্য না কেসগুলো ঠিকঠাকভাবে, হ্যাঁ, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাজিতা ফাস্ট ট্র্যাক কোর্টের এটা প্রমোট করছেন, যে ফাস্ট ট্র্যাক কোর্ট যেখানে ভিকটিমরা তাড়াতাড়ি। ক্যালকাটা ল কলেজের রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেছে, যেখানে হয়তো একজন আছে, অ্যাকিউজড আছে, সে ক্যালকাটা ল কলেজ, সেও আইনের ছাত্রী এবং দুজনেই আইনের। তো সেখানে যদি দেখা যায় যে ক্যালকাটা ল কলেজে প্রত্যেকটা সমাজের না এই ইনসিডেন্টগুলো না প্রত্যেকটা সমাজে হয়। দেখা যায় যেই সব কান্ট্রিগুলো ডেভেলপ, আন্ডার ডেভেলপ, আর ডেভেলপিং কান্ট্রিতে রেপের সংখ্যা সব থেকে বেশি। তো কলকাতায় রেপের সংখ্যা বেশি, অন্যান্য জেলার তুলনায় অনেক বেশি। আচ্ছা, আমি না তোমার এই কথা শুনে আমার খুব টিভি ডিবেটের কথা মনে পড়লো। টিভি ডিবেটে যখনই শুনি না, সেখানে যখনই টিএমসি হোক বা আদার্স যে কোনো পার্টি হোক, বা বিজেপি হোক বা বামফ্রন্ট হোক, যে কোনো পার্টি হোক, সে যখন তার দলের কথা বলে, সে তার উদাহরণ, যদি তার দলে কোনো ভুল থাকে বা ঠিক থাকে, যেটাই থাকে, সে তখন অন্য রাজ্যের তুলনা দেয়। এটা তুমি এইমাত্র আমাকে দিলে, বা যাকে যে বাকি যারা শুনলো। বিষয় হচ্ছে, আমি আমার যে বাড়িতে থাকি, আমি আমার বাড়িটাকে ম্যানেজ করব না বাড়ির উদাহরণ, মানে বাড়ির কোনো ভুলকে সামলানোর জন্য পাশের বাড়ির উদাহরণ টেনে আনবো? প্রথমে তো আমি আমার বাড়িকে ম্যানেজ করবো, এটা একদম সত্যি কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা একটা দেশে বাস করি, আমরা একটা রাজ্যে বাস করি। তো সমাজ এবং রাজ্যে চলতে গেলে যখন কোনো সমাজে কোনো অঘটন ঘটে যাচ্ছে, আমাদেরকে সেটাকে রিজলভ করার জন্য আমাদেরকে স্টেপ নেওয়া দরকার। এইটাই আমি শুনতে চাইছিলাম, স্টেপ নেওয়া দরকার। শুধু রেপ আমার রাজ্যে হোক আর উত্তরপ্রদেশে হোক, রেপ তো রেপ 100%। কিন্তু আমি আমার পিঠ বাঁচানোর জন্য আমি অন্য রাজ্যে কি ঘুরছে, কোন দল নেতা আছে, তাকে টেনে একটা রাজনীতি প্রোপাগান্ডা ফেলানো, এটাই কতটা জাস্টিস? না, এটা কোনোটা জাস্টিস। কারণ টিভি ডিবেটে ম্যাক্সিমাম এটাই দেখা যায় যে আমার রাজ্যে এত হয়েছে, দেখো উত্তরপ্রদেশে এই হয়েছে, তোমাদের বিজেপি আছে, আবার বিজেপি বলে তোমার রাজ্যে এই হয়েছে, আমার রাজ্যে। না, কোনো সরকার, কোনো যেটা আছে যে সরকার বা ল অ্যান্ড অর্ডার কখনোই চায় না যে সমাজে এইভাবে কিছু হোক, একদম। কিন্তু দুঃখজনক পরিস্থিতি হয়, আর তার অন্যতম একটা কারণ আমাদের মধ্যে সেইভাবে না এডুকেশনাল অ্যাওয়ারনেস নেই আমাদের সমাজের। আমরা যারা ভারতীয় সংস্কার বা সংস্কৃতি থেকে বিলং করি, বাংলার, বিশেষ করে বাংলার মানুষের মধ্যে এখনো সেই আধ্যাত্মিকতা, সংস্কৃততা বোধ আছে, যেটা বাংলার মানুষ ধরে রেখেছে। আমরা মাকে, বোনকে এখনো মা বলি। পৃথিবীর মধ্যে এমন একটা দেশ বলুন যেই দেশকে মা বলা হয়, সেটা আমার দেশ, ভারতবর্ষ। কিন্তু আমাদের দুঃখের যে আমাদের গোঁড়ামিতা, আমাদের ধর্ম অন্ধতার জন্যে আজকের দিনে আমরা জানিয়ে না মেয়েদেরকে সেইভাবে সম্মানের চোখে দেখছি না। কোথাও না, এটা কোথাও একটা আমাদের ব্যর্থতা বললে হয়। তাই সমাজকে বেশি জাগরিত হওয়া উচিত। আর এই যে যেটা আছে, যে ইন্ডাস্ট্রি, যেটা আমাদেরকে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রি, সেটার অনেক বড় একটা
প্রভাব আছে এখানে। তো সেটা একটা আলাদা পার্ট চলে চলছে, গেছে, কিন্তু আমরা আজকে সেই টপিকের কথা বলছি না। আচ্ছা, যেহেতু তুমি নিজেকে তৃণমূলের একজন কর্মী হিসাবে রিপ্রেজেন্ট করলে, তার ফলে আজকে কথাটা রাজনীতিক থাকুক কিছুটা। অবশ্যই, তো এটাই আমি বাকি তো চাই। তোমার ব্যাপারে তো জানবোই আরো কিছু। আচ্ছা, তুমি লাস্ট এই কথোপকথনের মধ্যে তুমি যেটা বললে যে আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নতি হওয়া দরকার, হুম, ঠিক? রাজ্য সরকার বা এখন রাজ্যে শিক্ষা নিয়ে খুব হইচই চলছে, এখন না, লাস্ট বছর খানেক ধরেই প্রায় চলছে। হুম। তার মধ্যে অন্যতম হচ্ছে এই এই যে কেসটা চলছে 26,000 26,000 চাকরি। কেসটা, এটা কি রাজ্যের ব্যর্থতা না? আহ, প্রথমত বলতে চাই দাদা, যখন রাজ্যের একটা ব্যর্থতা কি না ব্যর্থতা নয়, আমি বলছি আপনি পয়েন্ট আউট করুন। একদম 26,000 চাকরির যে বিচারপতি রায় দিয়েছেন, আমি কখনো কোনো বিচারপতিকে ছোট করছি না। জাজমেন্টকে ক্রিটিসিজম করা যায়, জাজকে করা যায় না। একদমই না। জাজমেন্টে হয়তো এরর থাকতে পারে, তাই জন্য আমাদের রিভিশন, রিভিউ, আপিলের প্রভিশন আছে। মানে আমাদের সিআরপিসি বলুন বা কনস্টিটিউশন রাইট আছে। এটা একটা জাজমেন্ট, অনারেবল হাইকোর্টের একটা জাজমেন্ট ছিল, অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চ। অভিজিৎ গাঙ্গুলি এখন কিসে আছে? রাজনৈতিকভাবে বিজেপির এমপি আছে। একদম মাননীয় যিনি একজন বর্ষিয়ান অ্যাডভোকেট বা আইনজীবী আছেন, তিনি কেসটা করেছেন। তিনি আছেন অন্য একটা দলে। একদম কোথাও রাজ্য সরকারকে অবমাননা করার জন্য, কোথাও রাজ্য সরকারকে সেইভাবে অপদস্থ করার জন্য কি এই মামলাটা করা হচ্ছে না? যখন কোনো নতুন নোটিফিকেশন আসছে তখন কেস করে দিচ্ছে। আপনি কিছু বছর আগে একটা এসেছিল, যেরকম সিভিক ভলেন্টিয়ার বলে পুলিশের একটা করা হয়, যারা সাধারণত ভলেন্টিয়ার বা রোডের এখন কাজ করে, ট্রাফিকটা দেখে, ওইভাবে সিভিক নয়, পার্সিয়ান শিক্ষক বলে একটা ভ্যাকেন্সি এসেছিল, কেস হয়ে গেল। তো এখন যারা বেকারত্বের হারে, দেখুন গভর্নমেন্ট কখনো চায় না যে দুর্নীতি হোক, কিন্তু গভর্নমেন্ট ইলেক্টেড হয় 5 বছরের জন্য। প্রত্যেক গভর্নমেন্ট কেউ চাইবে যে আমি রি-ইলেক্ট না হই? কেউ চাইবে না। তাহলে এখানে কোথাও না ওই যে আমলাতন্ত্রের একটা প্রভাব আছে। আমরা দেখেছি যখন এটা হয়েছে, এবং আমাদের প্রাক্তন রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি যখন প্রমাণ পেয়েছেন, সেটা আদালতের উপর নির্ভর করে তার রায় কি আসুক, কিন্তু এটা কোথাও না যে একটা দলের ভাবমূর্তি খারাপ করেছিল, এটা মনে হয়। কিন্তু দলে যেহেতু ভাবমূর্তি, কারণ উনি এই রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রীর কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে। সম্পূর্ণ প্রক্রিয়াটা হয়তো সেইভাবে হয়নি, কিন্তু কোথাও না একটা ত্রুটি থেকে গেছে। সেই ত্রুটির জন্যে আজকের এটাই হচ্ছে। মানে তার মানে স্বীকার করা যায়, মানে তুমি স্বীকার করছো বা মোটামুটি বলছো যে হ্যাঁ, তুমি বলছো রাজ্যের যারা ক্ষমতায় ছিল তাদের কিছু সংখ্যক মানুষের ব্যর্থতা আছে, যার ফলে রাজ্যের কিছু সংখ্যক, সেটা হতে পারে আমলাতন্ত্র, সেটা হতে পারে আমাদের দল। কারণ সবার উপরে আমাদের শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের যিনি নেত্রী আছেন, তার আদর্শ হচ্ছে হিতবাদী আদর্শ। সব থেকে বেশি মানুষের কাছে পৌঁছে যায় হচ্ছে তার তিনি কখনোই চাইবে না কোনো নিয়োগ অসৎভাবে। পুলিশের নিয়োগ হলো, সেখানে অসৎ হয়নি। ফুডের নিয়োগ হলো, সেখানে অসৎ হয়নি। যেটা হয়েছে সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রের নিয়োগ। এই শিক্ষাক্ষেত্রের নিয়োগটাকে যদি আমরা মনে করছি কোথাও না সরকারে যিনি সর্ব উপরে আছেন, আপনি একটা ইনস্টিটিউট চালান, নিজেই কি হচ্ছেন, আপনার কাছে হয়তো তথ্য বা পরিসংখ্যান বা যেটা আছে সেটা অনেক সময় নাও আসতে পারে। তার মানে এই নয় যে আপনি এটা সমর্থন করছেন। তার মানে কোথাও না একটা কি হয় যে নিয়োগের ক্ষেত্রে একটা বড় অংশ যারা সঠিকভাবে নিয়োগ হয়েছে তাদেরকে এই সরকার যারা কেন্দ্রে আছে, তারা তাদের রাজনৈতিক সিদ্ধ সাধন করার জন্য এদেরকে কাজে লাগাচ্ছে। যদি বিষয়টা এরকম হতো তুমি যেটা বলছো, তাতে কিন্তু আজকে প্রায় 26,000 ফ্যামিলি আমার মনে হয় না পথে বসত। 26,000 যে শিক্ষক গেছেন তাদের জন্য আমাদের প্রত্যেকে দুঃখিত। কারণ দেখুন, একটা বেকারত্বের জ্বালা কি সেটা সব জানেন, সবাই জানেন। একটা সময় আমরা সবাই বেকার ছিলাম। আমাদের পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থা আদৌ ঠিক আছে? দাদা, যেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা না, প্রত্যেকটা জাতির হচ্ছে মেরুদণ্ড। একদম প্রত্যেকটা জাতির, সে জাতি যদি শিক্ষিত হয় সে জাতি মেনে। সারা দেশের মধ্যে সব থেকে যদি ইন্টালেকচুয়াল মানুষদের যদি ধরা হয়, সেই আমাদের বাঙালি অন্যতম ছিল, এখন কিন্তু নেই। এখন বাঙালিরা অপদস্থ হচ্ছে বাইরে।
না, এটা যেটা আছে না সেটা অপদস্থ নয়, সেটা বাঙালিরা অনেক জায়গায় অনেক ভালো ভালো জায়গায় বা পোস্টে এখনো বিলং করে, ডেফিনেটলি 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 বিলং করে। একদম। কিন্তু কোথাও না আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা গ্যাপ এসে গেছে। আমি আমাদের শিক্ষা ব্যবস্থা, ভারতীয় শিক্ষা ব্যবস্থা আর ইংরেজি শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা ডিফারেন্সিয়েট করে বলছি, আপনি আপনার বুঝতে সুবিধা হবে। বলুন। আমাদের দেশের যে সংস্কৃতি বা শিক্ষা ছিল, তারপরে কিন্তু মেকলে বলে একজন ছিলেন ইংরেজ ভদ্রলোক, তিনি আসেন এবং আধুনিক যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাকে তিনি ওভারঅল চেঞ্জ করে দেন। চেঞ্জ করে, আর এখনো পর্যন্ত সেই শিক্ষা ব্যবস্থাই চলছে, এটাই হচ্ছে। ঠিক ঠিক। আপনার জেনারেশন, আপনার আগের জেনারেশন যেভাবে পড়তো, যেভাবে লিখতো বা যেভাবে শিখতো, শেখার মাধ্যমটা কিন্তু ক্রমাগত কি বদলে যাচ্ছে না? খানিকটা। খানিকটা বদলে যাচ্ছে। এখন শিক্ষাটা ডিজিটালাইজেশন হয়ে গেছে। আমাদের রাজ্যে শিক্ষার সবথেকে বড় যেটা হচ্ছে টার্নিং পয়েন্ট, সেটা দেখা যাচ্ছে স্বাধীনতার পরে। স্বাধীনতার আগে বাংলার মানুষ ছিল সবথেকে বেশি ইন্টালেকচুয়াল, সবথেকে বেশি। দেশের মধ্যে সর্বপ্রথম যিনি নোবেল পেয়েছিলেন তিনিও ছিলেন একজন বাঙালি, ঠিক। বাঙালি। সারা দেশ যার সঙ্গীত গায়, যে সঙ্গীতকে আমরা জাতীয় সঙ্গীত বলি, নিজের বুকে ধরে রাখি, তিনিও তো বাঙালি ছিলেন। একদম। সেই সুদূর বিদেশ থেকে ভারতে অস্কার দিতে এসেছিলেন, কলকাতায় এসেছিলেন অস্কার দিতে, তিনিও তো বাঙালি ছিলেন। ঠিক। সারা পৃথিবীর মধ্যে অন্যতম চিত্রশিল্পী নন্দলাল বসু, তিনিও তো বাঙালি ছিলেন। ঠিক। সারা পৃথিবীর কে বেদান্তের দর্শনে সারা পৃথিবীকে আলোকিত করেছিলেন, তিনিও ছিলেন একজন বাঙালি। সারা দেশের স্বাধীনতা সংগ্রামীরা যাকে নিজের ঈশ্বর বোঝে পূজিত করেন, তিনিও তো একজন বাঙালি ছিলেন। তাহলে বাঙালির শিক্ষা ব্যবস্থা যদি উন্নতি না হতো, তাহলে এই যে মনীষীরা, সেটা কি আমরা পেতাম? তাহলে কোথাও শিক্ষা ব্যবস্থা ঠিক ছিল, কিন্তু পরবর্তীকালে কি এমন হলো? দেখা যায় যে স্বাধীনতার পরবর্তীকালে ডক্টর বিধানচন্দ্র রায়, আমি মনে করি বাংলার যে দুজন মুখ্যমন্ত্রী যিনি সব থেকে বেশি কাজ করেছেন, একজন হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায় আর একজন হচ্ছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একজনের নাম নিচ্ছি আমি, তিনি হচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। ওনার মতন আইডিওলজি, ওনার মতন সত্যি ভিশন ছিল, কিন্তু পার্টির দলীয়গত কারণে ওনার ভিশন চাপা পড়ে গেছে। তো ওটা আর একটা কথা। শিক্ষা ব্যবস্থায় যেটা হয় যে সিপিএমের যেটা হলো সেটা হচ্ছে ইংরেজি শিক্ষা ব্যবস্থাকে তুলে দেয়া। ইংরেজি শিক্ষা ব্যবস্থা না একটা সমাজের অনেক বড় একটা, আপনি যদি ফরেনে যান, পৃথিবীর সব থেকে ভালো ভালো বইগুলো কিন্তু ইংরেজিতেই লেখা। পৃথিবীর সব থেকে ভালো ভালো হার্ভার্ড, স্ট্যানফোর্ড, অক্সফোর্ড, এর মতন যে বড় বড় ইনস্টিটিউশন, সেগুলো কিন্তু ইংরেজি ভাষায় পড়ানো হয়। ফলে বাঙালির যে ইংরেজি দুর্বলতা, কম্পিউটার যে প্রত্যেকটা সময়, আজকের দিনে দাঁড়িয়ে এলে আমাদের সমাজটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময়। আমরা কম্পিউটার সফটওয়্যার থেকে অনেক আপগ্রেড হয়েছি, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা কিন্তু এখন খাতা পেনে স্বাচ্ছন্দ্যবোধ নয়। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা, সেই মেকলের শিক্ষা ব্যবস্থা দিয়ে বাংলার কীভাবে উন্নতি করা যায়? আজকে নিটের মধ্যে, নিটকে কন্ডাক্ট করে কেন্দ্র সরকার, তার মধ্যে দুর্নীতি। সিজিএলকে কন্ডাক্ট করছে কেন্দ্রে এসএসসি, তার মধ্যে দুর্নীতি। তাহলে এগুলো তো সেন্ট্রালের এজেন্সি, এগুলো তো স্টেটের এজেন্সি নয়। তাহলে শিক্ষা ব্যবস্থার সব থেকে বেশি, এই বিহারে পেপার লিক হয়ে যাচ্ছেই, যে বেকার যুবকরা, যারা জীবনে 4 বছর 5 বছর, দাদা আপনি বিশ্বাস করবেন না, সারা রাত জেগে পড়া, আদা পেট খেয়ে একটা চাকরি পাওয়া না, সত্যি আজকের দিনে না বেকারত্বের জ্বালা অনেক অনেক বেশি। তো সেখানে দাঁড়িয়ে যদি আমরা এই যে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়, আমি শিক্ষা ব্যবস্থা 3টে ফেজেই বলছি। প্রথমে আমাদের না, আমার কিছু বন্ধু আছে যারা ইংল্যান্ডে, ইউরোপের বিভিন্ন দেশে আছে। একজন আছে, ও ইতালিতে থাকে এখন, ইতালি, স্পেন, ও আগে স্পেনে ছিল। তো ও আমাকে একটা শকিং নিউজ বলেছেন যে আমাদের মধ্যে সব থেকে যারা ভালো স্টুডেন্ট হয়, তারপরে মিডিয়াম হয়, আর তারপরে একদম লো হয়। সব থেকে যারা ভালো স্টুডেন্ট হয় তারা পড়ায় প্রাইমারিতে, যারা তারপরে মিডিয়াম হয় তারা পড়ায় স্কুল লেভেলে, আর যারা মোটামুটি তারা পড়ায় কলেজে। তারাও সবাই ভালো, বাট আমাদের কিন্তু শিক্ষা ব্যবস্থাটা এর উল্টো। ডেফিনেটলি। আমরা চাইল্ড সাইকোলজি বুঝছি না। আমাদের চাইল্ড কিন্তু বর্তমানে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসলো, তখন যে চাইল্ড সাইকোলজির উপরে বা শিশু শিক্ষার উপর মনোনিবেশ করা হচ্ছে,
একটা সময় বা একটা জেনারেশন বা শিক্ষা ব্যবস্থা তৈরি করতে এটা একটা লং টার্ম প্রসেস। একদিনে পরিবর্তন হবে না, আর হবে, আমাদের বিশ্বাস যে হবে। এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য শুধুমাত্র সরকার নয়, আমাদের যারা গার্জেন আছে তাদেরকে উদ্যোগী হতে হবে, তাদেরকে পরিশ্রমী হতে হবে, এবং সর্বোপরি আমাদের আজকের দিনে আমি এটা বলবো না কি কেউ ইনস্টা দেখো না, ফেসবুক দেখো না, সব কিছু দেখো, কিন্তু পড়াশোনাটাও করো। কারণ আমাদের আদর্শই সো কল্ড ইউটিউব, ফেসবুক, ইনফ্লুয়েন্সার নয়, আমাদের আদর্শ বিবেকানন্দ, আমাদের আদর্শ নজরুল, আমাদের আদর্শ নেতাজি, আমাদের আদর্শ গান্ধীজি। একদম। তো আমাদের এমন একটা আদর্শ যদি বা আমরা করা যায়, স্থাপন করা যায়, এবং সেই আদর্শকে যদি আমাদের জীবনের ধ্রুবতারা বলে করা যায়, তো শিক্ষাক্ষেত্রে উন্নতি হবে। আর যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে অনেক চিন্তাভাবনা করেছেন, যে প্রাইমারি শিক্ষা ব্যবস্থাকে করা যায়। তামিলনাড়ুতে একটা প্রজেক্ট তৈরি হয়েছে, খুব ভালো ইনিশিয়েট, প্রত্যেকটা পঞ্চায়েত এরিয়াতে একটা মডার্ন কিন্ডার গার্ডেন স্কুল, মডার্ন কিন্ডার, এটা খুব ভালো তামিলনাড়ুতে প্লে স্কুল আর কি, একটা প্লে স্কুল। ভাই সেই প্লে স্কুলে তাদের মানে পড়াশোনার পাশাপাশি তাদেরকে বৌদ্ধিক স্তর এবং তাদেরকে দেশের প্রতি দেশত্ব বোধ বা দেশত্ব প্রেম সেটা জাগিয়ে তোলা। আপনি যদি জাপানে যান, আমার একজন কলিগ আছে, তিনি জাপানেই থাকেন, তো তিনি বলেন যে জাপান হচ্ছে ওয়ার্ল্ড বেস্ট ডিসিপ্লিন। আপনার কাছে জাপানের যদিও পাসওয়ার্ড থাকেন, আপনি সারা পৃথিবীর ভিসা ফ্রি পাবেন, কারণ ওরা এতটাই, ওদের পাসওয়ার্ড এতটাই স্ট্রং। কেন? যে দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পুরো ধ্বংস হয়ে গেছে, হিরোশিমা নাগাসাকির পরে ধ্বংস হয়ে, সেই দেশ নিজের শিক্ষা ব্যবস্থা এবং নিজের যে ঐতিহ্য সেটাকে ধরে। আর বাঙালির মধ্যেও সেই জিনিস আছে। নেতাজি একটা কথা বলেছেন, তরুণের স্বপ্নেতে উনি লিখেছেন, তরুণের স্বপ্ন বলে, প্রত্যেক জাতির একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, যদি কোনো জাতি তার লক্ষ্য হারিয়ে ফেলে তাহলে সেই জাতি বিলীন হয়ে যায় পৃথিবী থেকে। কিন্তু বাঙালি জাতি এখনও টিকে আছে, কারণ তার মধ্যে সেই লক্ষ্যটা আছে। কিন্তু সেটা ধুলো চাপা পড়ে গেছে, সেটা চাপা পড়ে গেছে রাজনৈতিক, অর্থনৈতিক এবং পরিসামাজিক কারণে। তো আমরা এটাকে পরিষ্কার করার জন্য এসেছি। তুমি বলে তোমরা শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করছো, মানে রাজ্য সরকার বা যারা শাসনে আছে তারা শিক্ষাকে আরও ডেভেলপ করে চলছে। কিন্তু এখন খবর খুললেই, টিভি খুললেই দেখা যায় যে নানা রকম কলেজে শিক্ষা রাজনীতির আড়ালে যে নেতারা আছেন, শিক্ষক ছাত্র নেতারা, তাদের যে দাদাগিরির খবর প্রায় শোনা যায়। যেমন রিসেন্ট কলকাতার যে ইভেন্টটা হলো, যে পরীক্ষা নিয়ে যে ইস্যুটা হলো, এই জায়গায় দাঁড়িয়ে শিক্ষাকে আদৌ কি চেঞ্জ করা সম্ভব? প্রথমে তো দাদা যেটা খবর হয় সেটা হচ্ছে ব্যতিক্রমী বিষয়। প্রতিদিন এমন অনেক ভালো জিনিস হচ্ছে যেগুলো খবরে উঠে আসছে না, ঠিক কথা। কিন্তু নেগেটিভটা আগে উঠে আসে। হ্যাঁ, কোথাও আমাদের যে ছাত্ররা আছে, বিশেষ করে ছাত্র রাজনীতি না, কাজী নজরুলের একটা কবিতা ছিল, আমার শক্তি আমার বল আমার ছাত্রদল। এই যারা এখন ছাত্র, আগামী দিনে কেউ আপনার জায়গায় বসবেন, কেউ আমার জায়গায় বসবেন, কেউ দেশের প্রধানমন্ত্রী হবে। তো ছাত্রদের মধ্যে রাজনীতি জিনিসটা না আমরা প্রচুর কমপ্লিকেটেড করে দিয়েছি। রাজনীতি মানে এই নয়, রাজনীতি মানে একটা দেশকে চালানোর জন্য কি পলিসি হয়, একটা সমাজ কিভাবে চলে সেটাই। মনে করুন যারা প্রাইভেট কলেজে পড়ে সেখানে কিন্তু কোনো ইউনিয়ন থাকে না, ফলে প্রাইভেট কলেজগুলো নিজেদের মতন ফি স্ট্রাকচার তৈরি করে, তারা যা চাই রুলস রেগুলেশন করে, তাদের কথা, ছাত্রদের কথাগুলো বা বলার মতন একটা তাদের কণ্ঠ হয়ে কারা দাঁড়াবে? তার জন্য তো ছাত্র রাজনীতি দরকার না? অবশ্যই। ছাত্র রাজনীতি দেখুন দাদা, ছাত্র রাজনীতি হচ্ছে, ছাত্ররা হচ্ছে সমাজের সেই স্তর যারা বর্তমান এবং ভবিষ্যতের সংযোগস্থল। ঠিক। সেই সংযোগস্থলে যখন আমরা গান্ধীজির আন্দোলন দেখি বা বঙ্গভঙ্গ আন্দোলন বা দেশের আন্দোলন দেখি, সব থেকে বেশি না ছাত্ররাই এগিয়ে গিয়েছিল। ছাত্ররা হচ্ছে সমাজের সেই অংশ যারা আগামী ভবিষ্যৎ। তুমি তাই। তো ভবিষ্যতে দেশের মধ্যে রাজনীতি একটা অংশ। আমাদের প্রত্যেকের ডে টু ডে লাইফে যদি রাজনীতি বাদ দিই তাহলে হয় না। আর বাঙালি রাজনীতি, বাঙালি শুরু হয় রাজনীতি দিয়ে, শেষ হয় ও রাজনীতি। শুরু হয় রসগোল্লা দিয়ে, শেষ হয় রাজনীতি দিয়ে। আচ্ছা। বাঙালি হচ্ছে রসগোল্লা এবং রাজনীতি ছাড়া বাঙালি থাকতে পারবে না, কারণ সব থেকে বেশি মানে বাংলায় রাজনীতি সম্পর্কে সব থেকে বেশি সচেতন। তো ছাত্রদের মধ্যে তা তো দেখা যাবে, যেটা ছাত্ররা যার জন্যে এত রাজনীতি, তার একজনের নাম আমি নিতে চাইছি এখানে। তার নাম হচ্ছে আমাদের যিনি জিএস আছেন বা সাধারণ সম্পাদক আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই রাস্তাটা খুলেছেন যাতে
আর সাধারণ মানুষ বা ছাত্র, যুবক বিশেষ করে রাজনীতিতে আসতে পারে তাদের জন্যে। তো রাজনীতিতে আসার যে শিক্ষা আনে চেতনা, আর চেতনা আনে বিপ্লব। তো যারা শিক্ষিত হচ্ছে, যারা চেতনা হচ্ছে, তারা বিপ্লব আনছে। তো কোথাও সেটা ভালোবাসার সাথে হচ্ছে, কোথাও সেটা আন্দোলনের সাথে হচ্ছে, সেটা কোথাও প্রতিবাদের সাথে হচ্ছে। দাদা, আপনি 100% কারোর ভালো করতে পারবেন না, সম্ভব না। সম্ভবই নয়। আমি যদি আর দুটো মুদির দোকান থাকে, এর মুদির দোকান থেকে কিনি, তাহলে বীর মন খারাপ হবে। তাহলে আমি আমার দরকারটা কি? তাহলে যেটা ছাত্রদের সব থেকে বেশি বেনিফিট, তার জন্য আমাদের যদি প্রিন্সিপাল স্যারের কাছে রিকোয়েস্ট করতে হয়, তাহলে আমরা রিকোয়েস্ট করব। যদি আমাদের প্রোটেস্ট করতে হয়, তাহলে আমাদের প্রোটেস্ট করতে হবে। আর যদি আমাদের কণ্ঠকে শক্ত করতে হবে, আমাদের যে অধিকার আছে সেটার জন্য যদি আমাদের প্রতিবাদ করতে হয়, তাহলে সেটা করতে হবে। একদমই তাই। এই শিক্ষা ব্যবস্থা নিয়ে মমতা ব্যানার্জির অনেক প্রকল্প আছে, কন্যাশ্রী, সবুজ সাথী, এগুলো সব ঠিকঠাক কি কার্যকর হচ্ছে? মানে প্রপার ওয়েতে যাচ্ছে? এবং যারা নিডি, আমার বক্তব্য হচ্ছে যারা নিডি, তাদের কাছে কি পৌঁছাচ্ছে? ফার্স্ট অফ অল দাদা, আমি একটু বলবো, পিছনে চলে যাচ্ছি। নবজাগরণ, বাংলায় সব থেকে প্রথম নবজাগরণ হয়েছে। নবজাগরণের দুটো মহাপুরুষকে আমরা অত্যন্ত করি। আর আমি প্রথমেই বলেছি, একটা সমাজের উন্নতি দেখতে গেলে সেই সমাজের নারী এবং শিশুর অবস্থা দেখতে হবে। নবজাগরণের কথাটা বাংলায় এই জন্যে আনলাম, 1829 সালে রাজা রামমোহন রায় অত্যাধিক আন্দোলন করেছে সতীদাহ প্রথা রদ করার জন্য। বাংলার ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে এটা একটা মানে আমাদের কালো ছাপ, বড় কালো ছাপ, দুর্ভাগ্য যে সতীদাহ প্রথার মতন যেই বাংলার ভারতের সংস্কৃতি এত বড় ছিল, সেখানে সতী। আমি এটা কেন বলছি, আমি আসছি। সতীদাহ প্রথা রদ করলেন 4 ডিসেম্বর 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং। যে বিধবাগুলো, তাহলে যাদের সতীদাহ হলো না, তারা সমাজে তো স্থান পেল, কিন্তু সেইভাবে পেল না। আসলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বিধবা বিবাহ আইন প্রণয়নের জন্য তিনিও সেই একই পরিশ্রম করেছেন। 1856 সালে এটা ডিসেম্বরে লর্ড ক্যানিং একটা রায় পাশ করেছিলেন। সেই রায়ে হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট পাশ হয় সেই অনুযায়ী। তাহলে এক, বিধবা সতীদাহ প্রথা থেকে বাঁচানো গেল। দ্বিতীয় হচ্ছে, তাদেরকে বিবাহ দেওয়া হলো। সমাজের আরেকটা বড় মেয়েদের সমস্যা হচ্ছে বাল্যবিবাহ। বাল্যবিবাহ অনেক বড় সমস্যা, আর পশ্চিমবঙ্গ বাল্যবিবাহতে 1 নম্বরে ছিল। তো 1890 সালে একটা 10 বছরের শিশু, 11 বছরের শিশু, 1890-এর কথা বলছি, তার সাথে বিয়ে হওয়ার পরে তার স্বামীর সাথে বসবাস করার পর মারা যায়। ইংরেজরা তখন একটা অ্যাক্ট আনে, কনসেন্ট অ্যাক্ট। 1891 সালে কনসেন্ট অ্যাক্ট হয়। সেই অনুযায়ী মেয়েদের বিয়ের বয়স করা হয় কত? 18 না, 12 বছর করা হয়। তারপরে 1926 সালে একটা অ্যাক্ট আসে, যে রেস্ট্রিকশন ম্যারেজ অ্যাক্ট। সেখানে অ্যাক্ট করা হয় ছেলেদের 18, মেয়েদের 15। সেটা 1938 সালে আবার করা হয়, সেখানে মেয়েদের 16 করা হয়। তারপরে মেয়েদের 18 করা হয়, ছেলেদের 18 করা হয়। 1936-এ 1940 সালের যে অ্যাক্টটা আসে, ওই একই অ্যাক্টের সংশোধন করা হচ্ছে, ছেলেদের 21 বছর আর মেয়েদের 18 বছর। তারপরে আরেকটা আছে, দ্য প্রহিবিশন চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 2006 সালের একটা লাগু হয় আমাদের দেশে 1 নভেম্বর 2007। সেখানে বলা হয়েছিল ছেলেদের বয়স 21 বছর আর মেয়েদের বয়স হবে 18 বছর, এবং বিভিন্ন প্রভিশন দেখা যায়। কিন্তু এই অ্যাক্টগুলো না সেইভাবে কার্যকারী হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছিল একটা সমাজকে বড় মানে উন্নতি, প্রগতি এবং তাকে সংস্কৃতিবান করতে গেলে সব থেকে প্রথমে যে ভূমিকা, আপনি আজকের এখানে বসে আছেন, আমি আজকের এখানে বসে আছি, যে যেখানে বসে থাকুন না, তার জীবনের সব থেকে বড় যদি অবদান কেউ রাখেন, তাহলে তার মা। আপনি এটা মানেন তো স্যার? হ্যাঁ, ডেফিনেটলি। তাহলে একটা মা যদি শিক্ষিত হয়, তাহলে সমাজ শিক্ষিত হবে। একটা বাবা শিক্ষিত হলে তার ছেলে মেয়ে অশিক্ষিত হতে পারে, কিন্তু একটা মা যদি শিক্ষিত হয়, তাহলে তার পুরো 100টা প্রজন্ম শিক্ষিত হবে। এটা হচ্ছে একটা মায়ের শিক্ষিত।
নেপোলিয়ন একটা কথা বলতেন, তুমি আমাকে একটা আদর্শ মা দাও, আমি তোমাকে আদর্শ জাতি দেবো। বাহ, তুমি আমাকে একটা আদর্শ মা দিলে আমি তোমাকে একটা আদর্শ জাতি। তো আদর্শ মা, এই যে চাইল্ড ম্যারেজ হলে তো আদর্শ মা তৈরি হবে না। কখনোই না। একটা মেয়ের যদি 12-13 বছর বয়সে বিয়ে হয়, তারপরে কি সে তার শরীর কি বেবি কনসিভ না, করার না, জন্যে সঠিক শরীর বা একদমই না। সঠিক সময়? অ্যাটলিস্ট তাকে তো 18 বছর। আমাদের ভারতের অপুষ্টি একটা বড় সমস্যা স্যার, একদম। অপুষ্টি বড় সমস্যা। এই যে প্রেগনেন্সির জন্য অনেক মারা মারা যায়, অনেক বোনেরা মারা যায়। তো এর জন্য এমন একটা প্রকল্প দরকার, যেই প্রকল্প পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। আপনাকে বলছি, সেই প্রকল্পের নাম হচ্ছে কন্যাশ্রী। ওকে। কন্যাশ্রী ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। এটাকে বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ড্রিম স্কিম, ড্রিম প্রজেক্ট। কেন বলা হয়? তার কারণ একটা 13 বছর থেকে 18 বছর মেয়ে যখন স্কুলে পড়ছেন, সে এখন বর্তমানে 1,000 টাকা করে বার্ষিক ভাতা পায়, সরকার তাকে দেয়। আচ্ছা। সে যখন 18 বছর হয়ে যাবে, তখন তাকে 25,000 টাকা দেওয়া হবে। এই যে কন্ডিশনটা স্কিমের আন্ডারে আছে, যে 13 বছর থেকে নিয়ে 18 বছর যে বাল্যবিবাহ, এটা তো রোধ হলো। সে প্রতি বছর 1,000 টাকা। পরবর্তীকালে সে যখন শিক্ষিত হচ্ছে, সে জানছে যে আমাকে আরও পড়াশোনা করা দরকার, আরও সমাজকে জানা দরকার, আরও শিক্ষিত হওয়া দরকার। তো সে তো ওই 25,000 টাকা হয়তো অনেক মানুষের, শহরের মানুষের জন্য কিছুই নয়, কিন্তু প্রত্যন্ত গ্রামে। অনেকটা আপনাকে বড়। আপনাকে একটা তথ্য দিয়ে রাখি, আগস্টের 2025-এ 9.3 মিলিয়ন আমার বোনেরা এই প্রজেক্টে এনরোল। বাহ। 17,000 কোটি টাকা, 17,000 কোটি টাকা এনরোল, 9.3 বিলিয়ন। 552টা প্রজেক্টের মধ্যে নাম্বার 1 2007-এ ইউনাইটেড নেশন পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড, যেটা নরেন্দ্র মোদীর কোনো প্রকল্প পাননি, সেটা বাংলায়। এটা গর্বের সাথে বলুন। ই গভর্নমেন্টস অ্যাওয়ার্ড, ওমান অ্যাওয়ার্ড, এরকম কত অ্যাওয়ার্ড পেয়েছেন, অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন। কন্যাশ্রী সমাজের অনেক বড় পরিবর্তন এনেছে। আর এই শুধু 25,000 টাকার জন্যে নয়, এটা হচ্ছে মানসিকভাবে। আজকে 13 বছরের মেয়ে যদি বিয়ে করে, সে যে শিশুটা জন্ম দেবে, আজকের শিশু কালকের দেশের ভবিষ্যৎ। তো সেই ভবিষ্যৎকে আমরা কি বাঁচাচ্ছি না করছি? তো এটা কোথাও কন্যাশ্রী সেই শিশুকে একটা ভালো জীবন, সেই মাকে একটা ভালো জীবন, একটা সুস্থ শরীর, একটা সুস্থ শিশু সমাজকে দেয়া, এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় এর অ্যাচিভমেন্ট, না বাংলার মানুষের গর্ব? না, অবশ্যই ভালো অ্যাচিভমেন্ট, কিন্তু এখানে একটা কথা রয়েছে, সেটা হচ্ছে সেই তুলনায় আমাদের পশ্চিমবঙ্গে নারীরা কি মানে সেফ? যেটা দেখা যায় যে একটা আছে ন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো, তো সেই অনেকগুলো রাজ্যের পরে পশ্চিমবঙ্গের স্থান আসে সেখানে। অনেকগুলো রাজ্যের পরে। হ্যাঁ, অনেকগুলো রাজ্যে। দেখুন, সমাজ যখন আছে সেখানে তো ক্রাইম হচ্ছে। তো পশ্চিমবঙ্গ সমাজ আছে, সেখানে তো সে বাঙালি হোক আর যাই হোক, সব মানুষ কি ভালো? না, তো কখনো ক্রাইম না। তো হচ্ছে, হুম। অবশ্যই হচ্ছে, কিন্তু অন্যান্য তুলনায় আমাদের পশ্চিমবঙ্গের ক্রাইম, আপনাকে একটা তথ্য দিই, দেশের মধ্যে সবথেকে বেশি মহিলা সাংসদ যদি কোনো পার্টি থেকে থাকে, তাহলে তার নাম হচ্ছে টিএমসি। আমি এই জায়গাটাই বলছি, যখন মহিলা সংসদ এত বেশি, তবে নারী সুরক্ষার জন্য আরো বেশি অ্যাক্টিভ নয় কেন? নারী সুরক্ষার জন্য অ্যাক্টিভ, কারণ যেখানে ক্রাইম এগেনস্ট ওমেনের, যেখানে প্রথম 4 জনের মধ্যে 5 জন হচ্ছে বিজেপি শাসিত রাজ্য, সেখানে তো বাংলা নেই। হুম। তার মানে কি নারী সুরক্ষা নেই? অবশ্যই নারীর সুরক্ষা আছে, যেটা আরও মিনিমাইজ করার জন্য গভর্নমেন্ট আরও প্রকল্প, সেফটি, আরও প্রোটোকল, এবং আমাদের নারীদের স্বয়ং সম্ভার করার জন্যে বিভিন্ন প্রজেক্ট আছে। মানে সেগুলো কি ধীরে ধীরে ইমপ্লিমেন্ট হতে চলেছে? অবশ্যই ইমপ্লিমেন্ট হচ্ছে, সেটা 2012-13 পর থেকে ইমপ্লিমেন্টই। একটা স্বয়ংসম্ভব বলে একটা ছিল, তো যেসব মেয়েরা সাধারণত ট্রাফিকিং বা যাদেরকে বলা হয় যে কিডন্যাপ করে নিয়ে গেছে, তাদেরকে উদ্ধার করার জন্য গভর্নমেন্ট অনেকভাবে ইনিশিয়েট নিয়েছে, এবং সত্যিই নারী সুরক্ষিত। আজকের আমি যে জায়গাটায় থাকি বাংলার, সেই জায়গাটার নিউ টাউন বলে জায়গাটা, কলকাতার একটা নিউ টাউন, সেখানে রাত 2-3টে সব সময় সবাই সুরক্ষার সাথে। সেটা আমাদের কলকাতা পুলিশের একটা অনেক বড় ইনিশিয়েট, একটা আমাদের নারীদের ইনিশিয়েট। সেটা তো মেট্রো সিটি বলে নোট অনলি এটা এটা হ্যাঁ, এটা পসিবল হচ্ছে, কিন্তু গ্রাম অঞ্চলেও, প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও পসিবল হচ্ছে, তার কারণে যে প্রত্যেকটা পঞ্চায়েতের এখন সোলার লাইট ইনস্ট্রাকশন আছে। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটা স্ট্রিটে সোলার লাইট আছে।
এবং সমাজকে আমি বলছি, সমাজে খারাপ মানুষও আছে, ভালো মানুষও আছে। ডেফিনেটলি। তাহলে আমরা খারাপটাকে কিভাবে মিনিমাইজ করা যায় সেটার জন্য আমাদেরকে সবাইকে, আমরা যারা আছি তো তো যদি আমাদের মেয়েরা বাইরে যায় তাহলে আমরা বলছি যাস না, আমাদের ছেলেরা যাচ্ছে তাদেরকে বলছি আমরা যাই, তাহলে আমরা কোথাও ছেলে মেয়েকে তো একটা পরিস্থিতির এখন আমরা সমাজ নিয়ে কথা বলছিলাম, পরিস্থিতি তো সেই জায়গায় দাঁড়িয়েছে না সেই- যে একটা মেয়ে ততটা নিজেকে সেফ ফিল করতে পারছে না, যার ফলে এত ক্রাইম, এত নিউজ, এত খবর। যেখানে একজন ডাক্তার সে নিজের জায়গায়, যেটা আমি প্রথমে প্রশ্ন করেছিলাম, নিজের জায়গায় সেভ না, সেখানে একটা প্রত্যন্ত গ্রামের মানুষ কতটা সেভ হতে পারে। আমি সেই জায়গায় বলছি, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের দল কি ইনিশিয়েটিভ নিচ্ছে, কি প্রসেস নিচ্ছে? দল সর্বোত্তমভাবে মেয়েদের পাশে আছে। দল যখনই কোনো মেয়ের উপর অন্যায় হচ্ছে তখন তার পাশে আছে। সর্বদা একটা জিনিস আমাদের বুঝতে হবে, নারী আমাদের সম্মান, নারী আমাদের মাথার মানে শীর্ষ, তাই চূড়া। তো সর্বদা আমাদের নারীকে সম্মান করা উচিত। তো সে যে কোনো দলের হোক, সে আমার দলের হোক আর যে কোনো মানুষ হোক, সে যদি বা কোনো মায়ের সাথে কোনো বোনের সাথে যদি এমন কিছু অভদ্র আচরণ করে, সরকার, আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ ব্যবস্থা তার জন্য ইনিশিয়েটিভ, ফাইলিং হচ্ছে, আগের থেকে অনেক বেশি ফাইলিং হচ্ছে। তার মানে কি সচেতনতা আছে। আর যতক্ষণ আমাদের মধ্যে সচেতনতা আছে ততক্ষণ মানে একটা জাজমেন্ট বা একটা যখন জাজমেন্ট আসে বা একটা বিচার ব্যবস্থা আসে, সেটা শুধুমাত্র ওই মানুষটার পক্ষে আসে না, সেটা একটা সমাজের গাইডলাইনও তৈরি হয়ে যায়, সমাজকে গাইডলাইন হিসাবেও তৈরি করা যায়। তো সেটা দেখে আমাদের যে অপরাজিতাটা আছে সেটা দেখে আগামী দিনে বাংলার ক্রাইম রেট অনেকটাই কম হবে, সেটা আমরা সবাই আশা রাখছি। প্রত্যেকটা রাজনীতির সব কিছু একটা এজেন্ডা থাকে, সেটা যে কোনো রাজনীতি দল হতে পারে। যেহেতু সামনে ভোট আসছে, তাই এখন কিছু কিছু নতুন প্রকল্প বা নতুন প্রসেস শুরু হয়েছে, যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে পাড়ায় সমাধান। এই প্রকল্পটার কাজ কি এবং সেটা কতটা কার্যকারী? আদৌ কি এটা দরকার ছিল? কারণ এতগুলো টাকা ইনভেস্ট করে যেখানে দাঁড়িয়ে অনেক ফান্ড ইস্যু আমাদের রাজ্য সরকারে শোনা যায়, অনেক প্রকল্পের জায়গা দাঁড়িয়ে শোনা যায়, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই যে পাড়ায় সমাধান, এটা কতটা কার্যকারী? প্রথমত দাদা, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গভর্নমেন্টস আছে সেটাকে বলা হয় হিতবাদী গভর্নমেন্টস, ম্যাক্সিমাম বেনিফিট ফর ম্যাক্সিমাম পিপল। ওকে, ঠিক আছে, এটার একটা দর্শন আছে, সেই দর্শনের জন্যে এটাই করা হয়। আমাদের 3টে স্টেপে গভর্নমেন্ট আছে। ফার্স্ট হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেকেন্ড হচ্ছে স্টেট গভর্নমেন্ট, ওকে, আর থার্ড হচ্ছে লোকাল গভর্নমেন্ট বা যেটাকে বলা হয় পঞ্চায়েতি রাজ। পঞ্চায়েতি রাজের জন্য আমাদের কনস্টিটিউশনের একটা সেপারেট প্রভিশন আছে। দেশের আমাদের গান্ধীজির একটা দর্শন আছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেটার উপর মানে ভিত্তি করে এই আমার গ্রাম আমার পকেট, প্রত্যেকটা গ্রাম হচ্ছে একটা দেশ আর প্রত্যেকটা শহর হচ্ছে একটা রাষ্ট্র। আমাদের দেশের এত বৈচিত্র্যময়, যে রাজ্য এত বৈচিত্র্যময়, আপনি উত্তরে দেখলেন পাহাড়, দক্ষিণে সমুদ্র, মাঝখানে সমভূমি, কয়লার খনি, মানে প্রচুর বৈচিত্র্য। আমাদের রাজ্য প্রচুর বৈচিত্র্যময়। এই প্রচুর বৈচিত্র্যময় রাজ্যে দেখা গিয়েছে যে গভর্নমেন্টের তো একটা লিমিটেশন আছে, ডেফিনেটলি সেটা সেন্ট্রাল হোক আর স্টেট হোক। আপনি জানেন, আপনি আজকের আপনার ব্যবসা বা আপনার গ্রামের পাড়ার কোন সমস্যাটা হচ্ছেন, সেটা মুখ্যমন্ত্রীর থেকে বা দলের যিনি বিধায়ক আছেন আপনার লোকাল, তার থেকে আপনার পাড়ার সমস্যাটা আপনি বেশি জানবেন। কেন জানবেন? আমি পাড়ায় থাকছি, পাড়ার। তাহলে এই যে সেন্ট্রাল ডিলাইজেশন অফ দ্য পাওয়ার, মানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, যে প্রত্যেক মানুষ এই গণতন্ত্রের অংশ। আমরা বলি গণতন্ত্রের 3টে স্তম্ভ, আমি বলি গণতন্ত্রের 5টা স্তম্ভ। একটা হচ্ছে আমাদের যারা আইন তৈরি করে, মনে করুন বিধানসভা, পার্লামেন্ট। একটা হচ্ছে জুডিশিয়ারি, মনে করুন হচ্ছে আমাদের হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, তাদেরকে জুডিশিয়ারির মধ্যে আসে। একটা হচ্ছে এক্সিকিউটিভ, যেটা হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা রাজ্যের রাজ্যপাল। এবং আরেকটা স্তম্ভ হচ্ছে মিডিয়া, যারা হচ্ছে সমাজের আয়না। বর্তমানে এদের প্রতিচ্ছবি এতটাই খারাপ হয়েছে, সেটা সত্যি অবিশ্বাস্যকর। এবং আরেকটা জিনিস হচ্ছে সমাজ এবং মানুষ হচ্ছে গণতন্ত্রের অন্যতম সব থেকে বেশি পাওয়ারফুল দেশের মধ্যে কে? কনস্টিটিউশন, পার্লামেন্ট না সুপ্রিম কোর্ট? সব থেকে বেশি পাওয়ারফুল হচ্ছে এই দেশের মধ্যে জনগণ। উই দ্য পিপল অফ দ্য ইন্ডিয়া, আমাদের কনস্টিটিউশনের প্রিয়াম্বেল শুরু হচ্ছে উই দ্য পিপল। সেই মানুষ যখন নিজের সমস্যা নিজে সমাধান করবে, তার দেশ ততই বেশি উন্নত হবে, তার পাড়া উন্নত হবে। আমাদের এখানে বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি হয়তো তৈরি হচ্ছে,
একটা বড় রাস্তা তৈরি হলো, কিন্তু সেই বড় রাস্তা তৈরি করতে গিয়ে আমাদেরকে সেই ছোট রাস্তা দিয়ে সেই বড় রাস্তা পর্যন্ত জোড়া তো দরকার। একদমই তার জন্য পথশ্রী প্রকল্প তৈরি হয়েছে, প্রধানমন্ত্রী সড়ক যোজনা তৈরি হয়েছে, অনেক প্রজেক্ট হয়েছে, কিন্তু কোথাও না কোথাও তো হয়নি। হয়তো আমাদের একটা জলের কলের টিউবওয়েলের দরকার, কোথাও আমাদের রাস্তাটা ভেঙে গেছে, কোথাও আমাদের যে প্রাইমারি স্কুলটা আছে সেটা কোথাও ভেঙে গেছে, কোথাও আমাদের একটা লাইব্রেরির দরকার, কোথাও আমাদের মানে সমাজের একটা নিড দরকার, কোথাও আমাদের একটা জলাশয়ের দরকার। তো এইটা আমাদের যিনি আছে একটা কবরস্থান আছে বা ঈদগাহ আছে, সেটা ঘেরা দরকার। কোনো একটা শ্মশান আছে, সেটাকে সংস্কার করা দরকার। কোনো একটা পুরনো মন্দির বা আছে, মন্দির আসে কি জানি না, হয়তো আসে না এর মধ্যে, মানে মনে করুন যেটা বেনিফিটলিভাবে সমাজের আসে, মানে পাড়ার সমাধান করতে পারে। আমাদের পোলটা ভেঙে গেছে, আমাদের রাস্তাটা তো সেই জন্যে আমাদের বারবার যদি এমএলএর কাছে, আর আপনি জানেন ভারতের মধ্যে সবথেকে আমাদের ব্যর্থতা হচ্ছে বিউরোক্রেসি। এক দপ্তর থেকে অন্য দপ্তর, অন্য দপ্তর থেকে অন্য, সমাধান যখন তোমার, সমস্যা যখন তোমার, তুমি সমাধান করবে, আর মুখ্যমন্ত্রী তোমার পাশে আছেন। আচ্ছা, এই জন্যে এই নিষেধ। ওকে, ভীষণ ভালো। আশা করি মানুষ সমস্যার সমাধান হবে। মুখ্যমন্ত্রীর আরেকটা পরিচয় ছিল, আপনি কখন শুনেছেন যে আপনার ঘরের ডোর টু ডোর গভর্নমেন্ট আসবে? মমতা বন্দ্যোপাধ্যায় একটা কোটেশন বলতেন, জনগণ যদি নেতার কাছে না আসে, নেতাকে জনগণের কাছে যাওয়া উচিত। একদম। তো ওই জন্য ওনার দুয়ারে সরকার। দুয়ারে সরকারে কি হতো, যে প্রবলেমগুলো আমরা রিসিভ করতাম, সাধারণত আমাদের ওবিসি ডেথ, মানে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, এই যে বিভিন্ন প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার, তো এই যে আছে, সেই লক্ষ্মীর ভাণ্ডার হোক যাই হোক, সেই প্রকল্পর জন্যে তারা নেওয়া হতো। সেই জন্যে একটা আমাদের মনে করুন বিডিও অফিস কারোর বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে, এসডি অফিস দূরে, তো সম্ভব হচ্ছে না। একটা বৃদ্ধ মানুষ বার্ধক্য ভাতা কীভাবে হয় সে তো জানে না, সেখানে যারা আছে তারা বলে দিচ্ছে এই ফর্ম আনুন, এই করুন, এখানে আমরা সাইবার ক্যাফে বলে দিচ্ছি, তারা করছে এবং তারা এনে জমা দিচ্ছে। তো এই যে গভর্নমেন্ট, কিন্তু সেখানেও না, সেগুলোও না কোথাও না একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়। একদম। তার জন্যে তোমার সমস্যার সবথেকে বড় আইডেন্টিফাই যদি কেউ করতে পারে, সেটা হচ্ছে আমি। আমার সমস্যার আইডেন্টিফাই আমি করতে পারবো, আপনার সমস্যার আইডেন্টিফাই আপনি করতে পারবেন। তো সেই আইডেন্টিফাইড করলে হবে না, সেই সমস্যা সমাধানের জন্য তো টাকা লাগবে। ঠিক। তা টাকা তখনই আসবে যখন তোমার হাতে টাকা থাকবে, তুমি সমস্যাটাকে প্রপারলিভাবে হ্যান্ডেল করতে পারে। ফলে ছোট ছোট যে নিড আছে, বা একটা সমাজের যে ফাইলের চাপে আমার পাড়ার রাস্তাটা ভেঙে গেল, যে কোনো মুহূর্তে বিপদ হয়ে যেতে পারে, আমার টিউবওয়েলটা ভেঙে গেল, এই পঞ্চায়েতে আমি গেলাম, সেটা 2 দিন লাগবে, ততদিন জলটা কোথায় আসবে? 2 কিলোমিটার দূর থেকে। সেটা কি কষ্টকর নয়? 100%। তো তার জন্য এই নিষেধটা নেওয়া। না, ঠিক আছে, প্রকল্পগুলো হচ্ছে, মানুষ যদি উপকৃত হয় সেটাই আমাদের কাম্য। যেহেতু সামনে ভোট আসছে, আর একটা প্রশ্ন না করলেই নয়, যেহেতু আপনি রাজনীতির মানুষ বা রাজনীতি সেক্টরের মানুষ, সেটা হচ্ছে বর্তমান সমাজে দাঁড়িয়ে একটা রাজনীতির বড় প্রোপাগান্ডা হচ্ছে যে মানে ধর্ম সব থেকে বড় আর প্রোপাগান্ডা, এটা হিন্দু মুসলিম হোক বা আলাদা রিজনের যে কোনো সম্প্রদায় হোক না কেন, এইটাকে কীভাবে দেখেন? এবং সেই ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই সংখ্যালঘু ভোটটা কতটা ইম্পর্টেন্ট? প্রথমত বলি, প্রত্যেকটা দেশের একটা করে রাজনৈতিক ফ্যাক্টর আছে। ভারতের রাজনীতির ফ্যাক্টরে হয়তো ধর্মটা একটু গুরুত্বপূর্ণ দেয়া হয়, জাতিটাও গুরুত্বপূর্ণ দেওয়া হয়, কিন্তু সেটা একমাত্র ফ্যাক্টর নয়। একদমই না। ধর্ম রাজনীতির ক্ষেত্রে ফ্যাক্টর, বাট সেটা একমাত্র ফ্যাক্টর নয়। জাতি ফ্যাক্টর, বাট সেটাও একমাত্র। অনেক কিছু মিলিয়ে একটা নির্বাচন হয়, মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা হয়, সেটা ঠিক। আমেরিকায় দেখা যায় হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ডিসক্রিমিনেশন আছে। আর আমাদের যে সাউথ এশিয়ার দেশগুলো দেখা যায়, সেখানে যে সকল দেশগুলো গণতন্ত্র আছে, সবথেকে বড় গণতন্ত্র পৃথিবীর মধ্যে আমরাই, ভারতবর্ষ, তো সেখানে দেখা যায় কাস্ট বেসড বা রিলিজিয়াস বেসড একটা পলিটিক্স দেখা যায়। বাংলার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে সংখ্যালঘুর ভোট নয়, সংখ্যালঘুর উন্নয়ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে মুসলিমরা আমার জন্যে শুধুমাত্র ভোট বাক্স নয়, মুসলিমরা সমাজে উন্নয়ন, সমাজের আদর্শ, সমাজকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্যে যে শক্তির প্রয়োজন, সেটাই। আদৌ কি সেটা হচ্ছে? অবশ্যই হচ্ছে। ওকে, যেমন যেমন সাধারণত মুসলিমদের পার্টিসিপেশন বেড়েছে,
তারা গভর্নমেন্টসের মধ্যে বেশি আসছে, এবং সাধারণত শিক্ষার হার, যেটা দেখা গেছে, শিক্ষার হার যদি বলি যে মুসলিমদের মধ্যে কেন কম, কারণ যখন মুঘল শাসন শেষ হলো আর ব্রিটিশরা আসলো, তখন মুসলিমদের মধ্যে যে শাসন ব্যবস্থাটা ছিল, সেটা ইংরেজদের শাসন ব্যবস্থার মুসলিমরা ওই শিক্ষাটাকে অ্যাডাপ্ট Adapt করতে করেনি। পারে। তার অনেক পরে সৈয়দ আহমেদ, আলীগড়, এই সব পরে। কিন্তু কোথাও না একটা শিক্ষার দিক থেকে মুসলিমরা, বা আমিও মুসলিম, আমি পিছিয়ে, মানে আমার যে শিক্ষার যে পার্সেন্টেজ যদি দেখা যায়, সেটা অনেকটা একটু পিছিয়ে আছে। কিন্তু বর্তমানে তাদের মধ্যেও শিক্ষার হার আসছে, তাদের মধ্যে রাজনৈতিক চেতনা আসছে, এবং তারা সমাজের সর্বোত্তমভাবে পার্টিসিপেশন করছে। অবশ্যই মুসলিমরা কখনো মাইনরিটি ভোট বাক্স নয়। মুসলিমরা এই রাজ্যের একজন মানে জাতি, সে বাঙালি, তারা বাংলা ভাষায় কথা বলে, হতে পারে তার ধর্ম, তার উপাসনা, তার আধ্যাত্মিকতা আলাদা, কিন্তু তারা বাংলার বাসী। তারা এই বাংলাকে নিজের বাংলা ভাষায় কথা বলে, বাংলা মাকে মা বলে। তাহলে এখানে মাইনরিটি বা সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যা লঘিষ্ঠ প্রশ্ন আসছে না, এখানে প্রশ্ন আসছে সমাজের উন্নতি হচ্ছে কিনা। এটাই। ওকে, বাহ। মানে মোটামুটি রাজনীতিক জায়গাটা তোমার কাছে পুরোপুরি ক্লিয়ার, নিজের দলের প্রতি। হ্যাঁ। নেক্সট প্ল্যান কি? নেক্সট প্ল্যান হচ্ছে যে, সাধারণত আমার যেটা প্ল্যান হচ্ছে, আমার কিছু প্রজেক্ট আছে, সেটা যারা হায়ার অথরিটি আছে, যেমন আমাদের স্ট্যান্ডিং কমিটি আছে, আমাদের যারা আরও উচ্চ নেতৃত্ব আছে, তো সেই নেতৃত্বর কাছে আমি এই যে বাংলার সমস্যাগুলো আরও পৌঁছে দিতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন যে আমি তাদেরকে বেশি পছন্দ করি যারা আমার কাছে ভুয়ো প্রশংসা করে, তারা নয়, বরং যারা বাংলাকে ভালোবেসে বাংলার সমস্যা নিয়ে কাজ করে, তারা আমার কাছে বেশি পছন্দ এবং গ্রহণযোগ্য। তাই সেই সুদূর চা চাষি থেকে, মানে আমাদের মা বোনেরা যারা চা বাগানের কর্মী থেকে, সেখান থেকে নিয়ে আমাদের যারা খেটে খাওয়া সাধারণ মানুষ, যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, লক্ষ্মী ভাণ্ডারটা দাদা একটু অ্যাড করবো, কারণ পুয়ার ইকোনমি বলে একটা বই আছে, সেটা হচ্ছে যিনি আমাদের নোবেল লরেট অজিত বন্দ্যোপাধ্যায়, তো অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, তো উনি বলছেন যে দুটোভাবে সমাজের দারিদ্র্য দূরীকরণ করা যায়। একটা হচ্ছে ডাইরেক্ট মানি, আর একটা হচ্ছে ইনস্টিটিউশন বা মেশিনারি তৈরি করতে হবে। ইনস্টিটিউশন বা মেশিনারিতে একটা যেটা দেখা যায়, সেটা হচ্ছে যে, মনে করুন আমি একটা ইনস্টিটিউশন করলাম, এই ইনস্টিটিউশন, তার মধ্যে 3টে দপ্তর আছে এবং তারা দেখবেন, কিন্তু দেখা যায় সেই ইনস্টিটিউশনের বায়াসনেস চলে আসে, আমার কাছে যারা আছে আমি তাদেরকে বেনিফিট বা তারাই বেনিফিশিয়ারি হয়ে থাকে। কিন্তু আমরা যদি ডাইরেক্ট অ্যামাউন্ট দিই, ডাইরেক্ট অ্যামাউন্ট কখনো সমাধান নয়, হতেই পারে না, কখনোই হতে পারে না, কিন্তু সেটা তার বিশ্বাস, তার মনে একটা আশা জাগায়, কনফিডেন্সটা বাড়ায়। আজকের একটা 1000 টাকা কখনো কারোর সমাধান নয়, কিন্তু আমার মা বোনেরা যারা ওই প্রত্যন্ত গ্রামে বাস করে, তাদের মাসে একবার বাজার হয়ে যায়, তার অনেক দিনের বাজার হয়, তাদের অনেক দিনের বাজার হয়ে যায়, তার মেয়ের টিউশনিটা হয়ে যায়, তার ছেলের টিউশনিটা হয়ে যায়, তার ফোনের রিচার্জটা হয়ে যায় দাদা। কারণ প্রত্যন্ত আজকে দরমূল্য বাড়ছে, আর যেইভাবে 2014 সাল থেকে একটা সরকার বলতো আমরা আসলে গরিবি হাঁটায়েঙ্গে, কিন্তু আপনিই বলুন আজকের দিনে বাংলা কেন, প্রত্যেকটা রাজ্যে কি হালে বাজার দাম বেড়েছে। না, বেসিক্যালি আমি যদি বলি, আমার না মানে এই প্রথমত রাজনীতির সেক্টরটা খুব জানা নেই। আমি ব্যক্তিগতভাবে আমি কোনো দল বা কোনো পার্টিকে আমি আমার মানে সাপোর্ট করা, প্রমোট করা আসে না, যে ভালো যে খারাপ একটু আলোচনা। বাকি যেটা বললেন যে গরিবি হাঁটাও বা যে কথাগুলো, মানে আমি যেহেতু রাজনীতি সেক্টরটা খুব একটা ইন্টারেস্টেড থাকি না, তো এই খবরগুলো কম দেখতে, আমাকে এই প্রশ্নগুলো করা মানে আমি এর উত্তর দিতে পারবো না। তুমি এর বাইরে যদি আমাকে কিছু বলো, আমি ঠিক আছে, আমি বলতে পারবো। রাজনীতির সাইডে যদি আমাকে কিছু বলো, ঠিক আছে, আমি তোমাকে বললাম যে তুমি যদি আমাকে বলছো যে গরিবি হাঁটা বা আদার্স, ইভেন তুমি যে এই মমতা ব্যানার্জি যে প্রকল্পের কথা বললে, আমার এত নলেজই ছিল না, যেটা তুমি নবজাগরণের টপিকটা তুললে, তারপরে কন্যাশ্রী খানিকটা জানি, বাট সেটা কন্যাশ্রী যে মাসে 1000 টাকা পায় সেটা আমি জানতাম না, আমি সেটা আমার নলেজের বাইরে। একবার 1000 টাকা পায়, আর এককালীন 25,000 টাকা, মানে 1000 টাকা কখন পায়? 13 থেকে 18 বছর প্রত্যেক একবার? হ্যাঁ, প্রত্যেক বছর একবার। আচ্ছা, 13 থেকে 18, আচ্ছা। আর 18 থেকে 25 পর না, 18 বছর হয়ে গেলে ওকে
কন্যাশ্রীর দুটো ফেজ হয়, একটা হচ্ছে K1, একটা হচ্ছে K2। ওকে। K1-এ 13 থেকে নিয়ে 18 বছর যে কোনো তারা যদি পড়াশোনা করে তাহলে তাদের মার্কশিট 1,000 টাকা ভাতা দেওয়া হয়, এটা তাদের বই কিনতে বা তাদের পড়াশোনা। এটাকে হ্যাঁ, গভর্নমেন্ট স্কুলের ভর্তি ফি 2 থেকে 300 টাকার বেশি হয় না। তাহলে তার বাবা মার যে তারা পড়াশোনা করাতে চাইছে না এই চাপটা, আর বই তো গভর্নমেন্ট সব কিছুই দিয়ে দিচ্ছে, ফ্রি দিয়ে দিচ্ছে, ফ্রি মিল, ফ্রি ডেস্ক, ফ্রি বুক। তাহলে একটা পড়াশোনার জন্য আবার সবুজ সাথী আছে, তাদের ইন্সপায়ার করার জন্য আবার সবুজ সাথী আছে। যে দেখুন, আমরা যারা গ্রামের প্রত্যন্ত, আমরা গ্রাম থেকে উঠে আসছি, গ্রামে পড়াশোনা করছি, গ্রামে একটা যখন স্কুলে যাই না, আমার বন্ধু যখন সাইকেলটা নিয়ে যায়, আমার বাবার কাছে টাকা নেই, না হলে এটা হয়েছে, এটা আমাদের সময় হয়েছে, আমার বাবার কাছে টাকা নেই, তাহলে আমি একটা সাইকেল কিনতাম। তো মুখ্যমন্ত্রী আপনার সেই দুঃখটা যে আমার বাবার কাছে টাকা, দেখুন আপনি একটা কথা বলেন কিছু না, যে একটা মানুষ সব জায়গায় ভালো হতে পারে না, ঠিক তেমনি একটা মানুষ সবকিছু পারফেক্ট করতে পারবে না, সব ভালো করবে তাও হবে না। তাই কি অবশ্যই একটা রাজনীতি দল, যে কোনো রাজনীতি দল, তার একটা কিছু ভালো এজেন্ডা থাকে, কিছু খারাপ হয়, কারণ সবার জন্য সবাই পরিপূরক না। ওই তো বললাম, আমার ম্যাক্সিমাম 80% মানুষকে আমি আমার যে স্কিম আছে বা আমার যেটা আছে, আমার তাদের সমাজের বা মূল স্রোতে ফিরিয়ে আনা, তাদের জীবনের মানকে উন্নয়ন করা, সেটা করতে গিয়ে যদি আমি 20% মানুষের কাছে খারাপ হয়, তাহলে আমার কিছু করার নেই। কারণ আলটিমেট লক্ষ্য দেখুন, মুখ্যমন্ত্রীকে বলতে গেলেন হয়তো ঘন্টার পর ঘন্টা চলে যাবে, বলেন তার মতন ব্যক্তিত্ব, মানে তিনি একটা লৌহ কঠিন ব্যক্তিত্ব, সামান্য একটা লড়াকু, প্রচুর লড়াকু। আমরা 2011 সালের থেকে তো ওনাকে মানে খুব ভালোভাবে, 2011 না, তার আগে থেকে যখন খুব ভালোভাবে নন্দীগ্রাম থেকে যখন দেখছি, অ্যাটলিস্ট ওনার মতো লড়াকু আমাদের বাংলার নেতৃত্ব, ওনার মতন লড়াকু, ওনার মতন কিছু না। উনিই হচ্ছেন শেষ, উনিই হচ্ছে প্রথম, আর উনিই হচ্ছে শেষ। একজন মহিলা যিনি টালির ঘর থেকে নিয়ে নবান্ন পর্যন্ত তার সংগ্রামের ইতিহাসটা প্রত্যেকটা মানুষকে জানা উচিত। না, উনি অবশ্যই লড়াকু, একজন অত্যন্ত লড়াকু, অত্যন্ত পরিশ্রমী, আর অত্যন্ত ভিশনারি, অত্যন্ত ভিশনারি। ডেফিনেটলি। যে বাংলায় নারী শিক্ষা, আমাদের ইংরেজি শিক্ষা তুলে দিয়েছে, সেই নারী শিক্ষার প্রকল্প নিয়ে একটা মানুষ নেদারল্যান্ডের হেগ শহরে গিয়ে সারা বিশ্বকে চমক দিয়ে 552টা প্রকল্পের মধ্যে প্রথম। এটা ভাবতে পারেন স্যার? না, ডেফিনেটলি উনি অবশ্যই অনেক ভালো কাজ করেছেন। আর যেটা হয় না স্যার, বাংলার উন্নতি বা এর ক্ষেত্রে 34 বছরের যে শাসনটা ছিল না, বাংলা যখন স্বাধীন হয়েছিল, গোপালকৃষ্ণ গোখলে একটা কথা বলতেন, সারা দেশ যা আজ ভাবে না, বাংলা যা আজ ভাবে সারা দেশ তাই কাল ভাবে। কিন্তু এখন উল্টোটা হয়ে গেছে, এটা আমি ডেফিনেটলি বলছি। কেন হচ্ছে? স্বাধীনতার পরে না, বাঙালি জাতি এবং বাংলা পিছিয়ে পড়েছে অনেক। তার কারণ হচ্ছে 34 সাল, আমাদের বাংলার রূপকার বলা হয় ডক্টর বিধানচন্দ্র রায়কে। ওনার মতন ভিশনারি লিডার কেউ ছিলেন না। ওনার পরে যদি কেউ থাকেন, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। হয়তো বিতর্কিত থাকতে পারে, কিন্তু এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে ওনার পরে আদৌ ভিশন যদি কার মধ্যে থাকে, সেটা আপনার ওপিনিয়ন, সেটা আমার ওপিনিয়ন এবং আমার দলের ওপিনিয়ন। না, ঠিক একদমই। আপনি অ্যাজ এ আগে বললাম, আপনি আপনার অ্যাজ এ রাজনীতি দলের একজন কর্মী হিসাবে আপনি যেটা বলছেন, সেটা আপনার দৃষ্টিভঙ্গিতে হয়তো পুরোটাই সঠিক, বাকিদের মতের সাথে তাদের নাও মিলতে পারে, এটা নিয়ে কোনো ভুল নেই। বাট আপনার পার্সোনাল লাইফ মিনস হচ্ছে যে আপনি অ্যাজ এ লয়ার পেশাগতভাবে, সেখানে ভবিষ্যতের প্ল্যান, ফিউচার কি আছে? রাজনীতি তো আপনি বললেনই মোটামুটি, ভবিষ্যতের প্ল্যান হচ্ছে নাকি পুরোপুরি রাজনীতি শিফট হয়ে যাবে? আমার তো ইচ্ছাই আছে পুরোপুরি রাজনীতিতে। আমি তখন আমাদের মনে রাখবেন আর কি। অবশ্যই দাদা, অবশ্যই আপনাদেরই মনে রাখবো। কারণ মুখ্যমন্ত্রী একটা কথা বলেন, যে আমরা সমাজে যখন উপরে উঠি না, যে মানুষগুলো আমাদের কাঁধ দিয়ে, হাতে হাত দিয়ে আমাদের সাথে লড়ে উঠে উপরে উঠতে সাহায্য করে, সেই মানুষগুলোকে কখনো ভুলবেন না। আরেকটা জিনিস, তুমি যখন নিচে নামবে, তখনও কিন্তু তোমার সেই মানুষগুলোর সাথেই দেখা। তাহলে সবার সাথে নিয়ে চলারই নাম হচ্ছে রাজনীতি। আশা করছি যে আপনার এই প্রতিবাদী সুরগুলো দিয়ে ধীরে ধীরে জোরালো হবে, এবং হয়তো এর উত্তর কোনো না কোনোভাবে সমাধান আসবে। এগিয়ে চলুন। আমরা তো দেখতে চাইছি আগামী দিনে আপনাকে একটা বড় মুখ হিসাবে। ভালো থাকুন। আর এখানে এলেন তার জন্য অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা ডিসকাশন হলো।
ভালো থাকবেন। নমস্কার দাদা, আপনাকে অনেক অশেষ ধন্যবাদ এবং সত্যিই আমি কৃতজ্ঞ আমার আমরাও হৃদয়ের আমরা অন্তঃস্থল থেকে। আমরা ঠিক আছে, চলি, ধন্যবাদ।